আগামীকাল বাংলায় প্রথম দফায় ভোট। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার তিনটি কেন্দ্রে হবে নির্বাচন এবং তারই সঙ্গে কোন অঙ্কে হতে চলেছে ভোট তাই জানবো। আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য ওয়াল প্রেজেন্স লোকসভার লড়াই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দা, আপনাকেই জিজ্ঞেস করবো যে আগামীকাল এই যে নির্বাচন, সেই নির্বাচন কোন অঙ্কে ভোট হতে চলেছে? দেখো, কালকের ভোটের বা ফার্স্ট ফেজের ভোটের অঙ্কটা খুব পরিষ্কার। ট্র্যাডিশনালি এই জায়গাটা ছিল সিপিএম এর জায়গা, মানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই তিনটে জায়গায় হচ্ছে বামেদের একটা স্ট্রং হোল্ড ছিল এবং সেখানে বিপরীতে কংগ্রেস একটা ফোর্স ছিল। কিন্তু দেখা গেছে যে উইথ টাইমস, মানে 2009 থেকে 2019 এবং 2024 সেখানে বাম এবং কংগ্রেসের ভোটটা মোটামুটি ভাবে এই যে হরপা বান আসে না, হরপা বানের ধুয়ে গেছে। তো গিয়ে একটা পোলারাইজ সিচুয়েশন হয়েছে যেখানে কংগ্রেস বিজেপি বনাম তৃণমূল এবং তৃণমূল বনাম বিজেপি। কালকের ভোটটাও দেখার যে ওই ইকুয়ালি পোলারাইজ ভোট হয় কিনা, এবং আমার ধারণা হচ্ছে যে কালকের ভোটটাও পোলারাইজড ইলেকশন হবে। তার কারণ হচ্ছে যে তুমি যদি পাস্ট তিনটে ইলেকশন দেখো, দেখলে বুঝতে পারবে যে জলপাইগুড়িতে সিপিএম, আলিপুরদুয়ারে আরএসপি এবং কোচবিহারে ফরওয়ার্ড ব্লক, এই যে তিনটে ফোর্স ছিল এবং এইখানে এই যে তিনটে সিট, এই তিনটে সিটে কংগ্রেসের যে ভোট ছিল সেই ভোটটা কিভাবে ক্ষয়িষ্ণু হয়েছে, এবং ভোট তো তোমার অন্য জায়গা থেকে আসেনি, এই ভোটটাই চলে গেছে বিজেপির দিকে। মানে তৃণমূল বিরোধী যে ভোট সেটা পুরোপুরি কনসেন্ট্রেট করে গিয়েছে, মানে পুরোপুরি না হলে আমি বলতে পারি 90% বা 85% যে কনসেন্ট্রেট করে গিয়েছে বিজেপির দিকে। কালকের ভোটেও যদি আমরা ভুল না করি, এবং ট্রেন্ডটাও তাই এখনো পর্যন্ত আছে যে পুরোপুরি পোলারাইজড হয়ে যাওয়া। এবং তুমি দেখো যে জলপাইগুড়িতে 2009 সালেও বা 2009 সালেও তৃণমূলের সিপিএম এর ভোট ছিল প্রায় 4.5 লাখ, 4.5 লাখ, 5.5 লাখ। সেইটা কিভাবে নামতে নামতে এখন 70,000, 76,000 এসে পৌঁছেছে। ইকুয়ালি আরএসপির ভোট একেবারে তোমার আলিপুরদুয়ারে ওরকম 50-60 এসে ঠেকেছে, যেখানে তাদের ভোট ছিল প্রায় 4 লাখের উপরে। আবার তোমার দেখো ফরওয়ার্ড ব্লকের ভোট, এবং দিনহাটা বা কোচবিহার মানেই যারা ফরওয়ার্ড ব্লক, সবার মনে একটা ধারণা ছিল, ঠিক আছে, সেইখানে ফরওয়ার্ড ব্লকের ভোটটা একদম নমিনাল ভোটে এসে ঠেকেছে। ওইখানে কংগ্রেসেরও তোমার একটা ভোট ছিল 1 লাখ, 1.25 লাখ, 1.5 লাখ ভোট ছিল, সেটা গত ভোটে কংগ্রেস পেয়েছে মাত্র 28,000 ভোট। তার মানে কি পুরো ইরোশন, এই যে ইরোশনের যে হয়েছে সেটা চলে গেছে পুরোপুরি বিজেপির দিকে। এবং সেই কারণে 19-এর ভোটে তুমি দেখো যে আলিপুরদুয়ারে প্রায় 2.5 লাখ ভোটের মার্জিনে বিজেপি জিতেছে, জলপাইগুড়িতেও প্রায় 1.25 লাখ ভোটের মার্জিনে জিতেছে, ওখানে নিশীথ প্রামাণিক কোচবিহারে প্রায় 70,000 ভোটের ব্যবধানে জিতেছে। এখানে সবটাই হচ্ছে যে বামের ভোটটা যে রামের দিকে চলে যাওয়া, মানে বিজেপির দিকে চলে যাওয়া, সেই ট্রেন্ডটাই হচ্ছে আমার ধারণা আছে এবারও অব্যাহত থাকবে। তার কারণ হচ্ছে যে খুব বেশি এই যে জমিনি হাকিকাত যেটা বলে হিন্দিতে, মানে যে গ্রাউন্ড রিয়েলিটি, সেটাতে খুব বেশি পরিবর্তন ঘটেনি, ওই ব্যাপারটা এখনো রয়েছে। তার ফলে কালকের ভোটটাও পোলারাইজড ভোট হবে বলে আমার ধারণা, এবং ভোটটা ফোকাসড হবে যে বিজেপি বনাম তৃণমূল এবং তৃণমূল বনাম বিজেপি। শঙ্কর, আপনি মেরুকরণের ভোটের কথা বলছেন, কথা আছে মর্নিং শোজ দ্য ডে, সকালটা নির্ধারণ করে যে সারা দিনটা কেমন চলবে, এবং সেখানেই একটা প্রশ্ন থাকছে যে কালকের ভোটটা যদি এরকম হয় তাহলে এই সম্পূর্ণ যে নির্বাচন প্রক্রিয়া, তাহলে শেষে দক্ষিণের দিকে ঠিক ভোটের ভবিষ্যৎটা কি দাঁড়াবে? তাহলে দেখো, আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তরবঙ্গের ভোট, দক্ষিণবঙ্গের ভোট এরকম ভাবে অনেক সময় দেখি, কিন্তু একটাই তো স্টেট, ঠিক আছে, এখানে খুব বেশি ফারাক নেই। আর আজকের দুনিয়ায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে বিচ্ছিন্ন নয়, এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে বিচ্ছিন্ন নয়। কারণ উত্তরবঙ্গে যদি একটা পিন পড়ে, তুমি দক্ষিণবঙ্গে 2 মিনিটের মধ্যেই জানতে পারো হোয়াটসঅ্যাপে। আর দক্ষিণবঙ্গে যদি কোথাও একটা বজ্রপাত ঘটে, উত্তরবঙ্গের মানুষও জানতে পারে যে কোথায় এটা ঘটেছে। তো সুতরাং এইটা আর এখন আমরা কেউই আর বিচ্ছিন্ন নই। ফলে যে ট্রেন্ড কালকে শুরু হবে, পোলারাইজেশনের ট্রেন্ড বলে আমার ধারণা, আমি ভুলও হতে পারি, এটা তো আমাদের এতদিনের বিশ্লেষণ, আমার গ্রাউন্ডে যে রিপোর্টার রয়েছে জেলায়, তার কাছ থেকে যে আমরা তথ্য পাচ্ছি, সেই তথ্যের ভিত্তিতে বলছি যে কালকে যদি সত্যি পোলারাইজেশনের একটা ট্রেন্ড শুরু হয়, সেই ট্রেন্ড কিন্তু একেবারে তোমার দক্ষিণবঙ্গ পর্যন্ত বজায় থাকবে। তুমি যেটা বলছো যে মর্নিং শোজ দ্য ডে, একেবারেই তাই। যে এবং আজকে শুধু আমরা কালকে ভোট বলে এই বিশ্লেষণে বসে বলছি তা নয়, আমরা এবারে ভোটের ট্রেন্ডটাই আমরা দেখছি যে
ওরা পোলারাইজড ইলেকশন, এটা কিন্তু পঞ্চায়েত ভোটের সঙ্গে মেলালে চলবে না, যে পঞ্চায়েত ভোটে যে সিপিএম আগের থেকে বা দ্বিগুণ সংখ্যক আসনে ক্যান্ডিডেট দিতে পেরেছে বা কংগ্রেস আগের থেকে দ্বিগুণ সংখ্যক আসনে ক্যান্ডিডেট দিতে পেরেছে, সেটা পঞ্চায়েত ভোটের একটা লোকালাইজড রিয়েলিটি ছিল। কিন্তু সেটাকে সার্বিকভাবে পশ্চিমবঙ্গে যে লড়াই, সেই লড়াইয়ে আমার ধারণাগতভাবে দিক থেকে পার্সপেক্টিভ এবং যে পারসেপশনের দিক থেকে সেটা বাম বা কংগ্রেস পরিণত হতে পারেনি। তার ফলে এখনো হচ্ছে লড়াইটা হচ্ছে সিপিএম এই তৃণমূল বনাম বিজেপি এবং বিজেপি বনাম তৃণমূলে রয়েছে। ফলে কালকে যে ট্রেনটা শুরু হবে, বারিং ফিউ সিটস, মানে মুর্শিদাবাদ, মানে বহরমপুর বা দক্ষিণ মালদা, এরকম দুটো তিনটে সিট ছাড়া গোটা স্টেটে এই ধারাতেই ভোটটা হবে বলে আমার ধারণা। তাহলে বিগত 5 বছর ধরে তৃণমূল যে মাটি কামড়ে উত্তরবঙ্গে জমি উদ্ধারের জন্য পড়ে থাকলো, তাহলে তার কি প্রভাব পড়তে পারে? না দেখো, তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে, স্বাভাবিকভাবেই যে একটা শাসক দলের চেষ্টা থাকবে যে রিকভার করা, তো সেই রিকভারের চেষ্টাটা তৃণমূল করেছে। এবং 19-এর লোকসভা ভোটের আগে তৃণমূলে তো কোনো আইপ্যাক বলে প্রতিষ্ঠান তৃণমূলের সঙ্গে কাজ করেনি। তার ফলে এই 5 বছর একটা সাস্টেন্ড, মানে আইপ্যাকের পরামর্শ নিয়ে ওখানে যে লোকাল লেভেল যে তোমার অর্গানাইজেশন, সেটাকে অনেকটাই ঠিক করার চেষ্টা হয়েছে এবং গ্রাউন্ডে কাজ করেছে। ধরো তোমার উদয়ন গুহ কোচবিহারে মাটি কামড়ে পড়েছিলেন এবং উদয়ন গুহ খুবই অ্যাগ্রেসিভলি পলিটিক্সটা করেছে। প্রকাশ সিং বড়াই, যে আলিপুরদুয়ারের জেলা সভাপতি, এবং তাকে রাজ্যসভা সাংসদ করা হয়েছে, তাকে এবার প্রার্থী করেছে। তার ফলে কি যে তৃণমূল হচ্ছে কি লোকাল ফেসে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে এবার, যাতে করে যে লোকাল ভোটের মানে মানুষের যে একটা সমর্থন পেতে পারে। যেমন জগদীশ চন্দ্র বসুনিয়াকে তোমার কোচবিহারে প্রার্থী করা হয়েছে। জগদীশ চন্দ্র বসুনিয়া লোকাল এমএলএ, সিতাইয়ের এমএলএ। ওইদিকে প্রকাশ সিং বড়াই জেলা সভাপতি তৃণমূলের। আবার নির্মল চন্দ্র রায়, তিনি শিক্ষক এবং তিনি সম্প্রতি ধূপগুড়ির উপনির্বাচনে জিতেছেন। তার ফলে তার একটা রিসেন্ট তাকে নিয়ে একখানা মানুষের মধ্যে আলোচনা রয়েছে এবং ধূপগুড়ি মহকুমা হয়েছে। ফলে সেটা সাকসেস স্টোরি আছে, সেটার উপরে তৃণমূল বেস করতে চাইছে। তার ফলে তৃণমূলও যে ব্যাপারটা, যে ওখানে যে বিজেপি যে অর্গানাইজেশনালি বা বিজেপি যে একটা যে ভোট ব্যাংক গড়ে ফেলতে পেরেছে, সেটার বলে যে তৃণমূল যে পুরো গাছাড়া দিয়ে ফেলেছে তা নয়, তৃণমূল ওখানে এফোর্ট দিয়েছে। এবং তুমি দেখো যে এইবার লোকসভা ভোটের রান আপ টু দিস ইলেকশন, নরেন্দ্র মোদীর সভা যেমন ওখানে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গকে ফোকাস করে পড়ে রয়েছে, ঠিক আছে। এবং তৃণমূল আশা করছে যে তৃণমূল এবার আগের থেকে বেটার মানে একটা পারফর্ম করতে পারবে। সুতরাং এটা ওয়ান সাইডেড ইলেকশন হবে না, এটা ওই দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আগামীকাল 3টে কেন্দ্রের নির্বাচন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার। সব থেকে বেশি মানে চোখ থাকবে কোন কেন্দ্রের দিকে? দেখো, অবভিয়াসলি সব থেকে বেশি চোখ থাকবে কোচবিহার। তার কারণ হচ্ছে যে কোচবিহারের যে ভোট, সেখানে একটা ভোটের দিন রাজনৈতিক হিংসার একটা ইতিহাস রয়েছে, ঠিক আছে। এবং সেটা খুব সুখকর একটা ইতিহাস নয়, কারণ হচ্ছে একটা অশান্তি, মারপিট, আহত হয়ে যাওয়া লোকজনের। তুমি দেখো যে 2019-এর লোকসভা ভোটের সময় কি হয়েছিল, তার আগে 2018 পঞ্চায়েত ওখানে গন্ডগোল হয়েছে, 2021-এর বিধানসভায় ওখানে মারাত্মক ঘটনা ঘটেছে, শীতলকুচির মতো ঘটনা ঘটেছে। তারপরে এবারে পঞ্চায়েত ভোটে ঘটেছে। ফলে কোচবিহার নিয়ে ইলেকশন কমিশন কিন্তু খুব বেশি খুবই অ্যাপ্রিহেন্সিভ। এবারে পজিটিভ যেটা হলো যে এখনো পর্যন্ত কিন্তু কোচবিহারে কোনো বড় অশান্তি ঘটনা ঘটেনি, ঠিক আছে, বড় অশান্তি ঘটনা ঘটেনি। এবং তুমি যদি দেখো যে কালকে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্টও আলিপুরদুয়ারে বা জলপাইগুড়িতে যে পরিমাণে ডিপ্লয়মেন্ট হচ্ছে, তার ডবল ডিপ্লয়মেন্ট হচ্ছে কোচবিহারে। মানে আলিপুরদুয়ারে বা জলপাইগুড়িতে ধরো 63 কোম্পানি বা 68 কোম্পানি করে ডিপ্লয়মেন্ট হচ্ছে ফোর্স, সেখানে শুধু কোচবিহারই হচ্ছে যে 112 কোম্পানি ফোর্স, মানে ডবল ফোর্স। তার কারণ হচ্ছে যে ইলেকশন কমিশনও অ্যাপ্রিহেন্সিভ এবং সেই জন্য বলা হয়েছে যে সব বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে, বুথের বাইরে থাকবে, কুইক রেসপন্স টিম থাকবে এবং কমিশনও নজর রাখবে যে প্রতিটা কনস্টিটুয়েন্সিতে স্পেশাল অবজারভার থাকবে। তো কিন্তু এরপরেও কোচবিহারের দিকে আমাদেরও নজর থাকবে, যে কারণ কাল কোচবিহারে ভোট কতটা পিসফুল হচ্ছে। তুমি মনে করে দেখবে যে গতবার কোচবিহারে ভোটের পর 5টার সময় ভোট শেষ হয়েছে আর নিশীথ প্রামাণিক গিয়ে জেলা শাসকের দপ্তরের বাইরে ধর্নায় বসে গেছে, ঠিক আছে। এবং তার মন্ত্রণাদাতা ছিলেন মুকুল রায়, ঠিক আছে। তো মুকুল রায়ের পরামর্শই গিয়ে নিশীথ প্রামাণিক ওখানে গিয়ে বসে পড়েছিলেন। তো যাই হোক, নিশীথ মার্জিনালি ওখানে না ভালো মতো ভোটেই জিতেছিলেন। তো এবারও আমার মনে হচ্ছে যে কোচবিহারের দিকে কালকে ফোকাস থাকবে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তার থেকে হয়তো মানে তুলনামূলকভাবে মানে কমিশনেরও অ্যাপ্রিহেনশন কম।
নির্বাচন কমিশন তো বিশেষ গুরুত্ব দিচ্ছে কোচবিহারকে, এবং নিশীথ উদয়ন যে সমীকরণটা সেটা আমরা দেখেছিলাম কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল তাদের মধ্যে। আগামীকাল তাদের সমীকরণটা ঠিক কি থাকতে পারে বলে মনে দেখো, হচ্ছে? এইটার শিকড় না ডিপ রুটেড। মানে নিশীথ প্রামাণিক যখন তৃণমূলের জেলা যুব সভাপতি ছিলেন তখন থেকেই মাদার আর যুবর একটা মানে লড়াই ছিল। মানে তখন তো ওখানে অপোজিশন অতটা স্ট্রং নয়, তৃণমূলের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকতেন, যে নিজেদের মধ্যে গন্ডগোল, তার মধ্যে অন্যতম ছিল কোচবিহার। এবং একদিকে নিশীথ প্রামাণিক, অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষ। ঠিক আছে, আজকে রবীন্দ্রনাথ ঘোষের বদলে উদয়ন গুহ রয়েছে, কিন্তু এই মাদার এবং যুবর যে একটা লড়াই সেখানে, সেটা কিন্তু নিশীথের সময় থেকে শুরু হয়েছিল। ফলে নিশীথ এখন বিজেপিতে চলে গেছে, কিন্তু সেই লড়াইয়ের ট্রেন্ডটাই রয়ে গেছে। রবীন্দ্রনাথ থেকে হাতে ব্যাটনটা হাতে চলে এসেছে উদয়ন গুহর, এবং উদয়ন গুহর তৃণমূলের কলকাতা থেকে যে মানে রাজ্য নেতৃত্ব থেকে যে ব্রিফ, সেটা যে উদয়ন গুহকে ওখানে কিন্তু সমানে সমানে লড়াই করতে হবে। উদয়ন গুহ তাই করেছেন, যেভাবে রবীন্দ্রনাথ ঘোষও করেছিলেন ওখানে। তার ফলে হচ্ছে যে যখনই দুটো ইকুয়াল ফোর্স বা মানে সমান গোত্রীয় ফোর্স যখন তোমার মুখোমুখি লড়াই করে, তখন তো একটা মানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ইতিহাস, তখন এই সংঘাতের বাতাবরণ তৈরি হতেই পারে। এবং সেই কারণেই আজকে কোচবিহারে হয়েছে। ঠিক আছে, মানে ধরো এই আমরা বিভিন্ন জায়গায় দেখি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তার একটা বড় কারণ আমি আজকে বোঝার জন্যই বলছি, যে তার একটা বড় কারণ হচ্ছে যে ওখানে অপোজিশন স্ট্রং নয়। একদম ঠিক আছে, অপোজিশন যখন স্ট্রং হয় তখন সকলে মিলে কিন্তু অপোজিশনের সাথে লড়াই করে। আর যদি অপোজিশন দুর্বল থাকে তখন তো নিজেদের মধ্যে লড়াইটা হয়। তো এইখানে কোচবিহারে যেটা হয়েছে, যে কোচবিহারে কিন্তু অপোজিশন হচ্ছে মানে ওখানে নিশীথ প্রামাণিক এবং বিজেপি এখন স্ট্রং, এবং নিশীথ প্রামাণিক হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পান। ফলে তার ওই যে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে যে তাম জাম ওখান দিয়ে, ওটারও একটা ইনফ্লুয়েন্স আছে। তো সেই কারণে ওখানে কিন্তু একটা পুরো শিয়ানি লড়াই রয়েছে। ভোটের ফলাফল কি হবে আমি জানি না, কিন্তু গ্রাউন্ডে যে লড়াই, সেই লড়াইটা কিন্তু মানে হামকে হিসে কাম নেই। এটাই। ধন্যবাদ শঙ্কদা। গণতন্ত্রের মহোৎসব লোকসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন আগামীকাল, এবং দেশ জুড়ে 102টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে, এবং বাংলায় 3টি কেন্দ্রে। আমাদের নজর থাকবে 3টি কেন্দ্রের দিকে। আপনাদের চোখ থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।